আজকের গল্প লেখক সুপ্রিয় ভট্টাচার্যের কথা দেওয়া। স্টেশন থেকে হসপিটালের এই রুটে টোটো চালাই 2018 সাল থেকে। অনেক কাঠখড় পুড়িয়ে রুটটায় ঢোকার পর থেকে চলে যাচ্ছিল ভালোভাবে। প্রতিদিন গড়ে স্টেশন থেকে হসপিটাল আর হসপিটাল থেকে স্টেশন 12 থেকে 14 বার যাতায়াত করতাম। ভাড়া ছিল জনপ্রতি 15 টাকা। দিন শেষে 900 থেকে 1000, কখনো কখনো তারও বেশি টাকা আয় করে ঘরে ফিরতাম। এই সময় মনে হতো চাকরি পাইনি তাতে কি হয়েছে, বাড়ির খেয়ে টোটো চালিয়ে যদি মাসে 25 থেকে 30 হাজার টাকা আয় হয় তাহলে মন্দ কি। খারাপ লাগতো প্রথম প্রথম যখন কেউ রাস্তায় ডেকে বলতো, এই টোটো যাবি? এখন আর লাগে না, অভ্যস্ত হয়ে গেছি এই ডাক শুনে শুনে। কারণ আমি ভেবে নিয়েছি মানুষ অভ্যাসের দাস। অনেকে মনে করেন যারা ভ্যান বা রিক্সা চালাতো তারাই এখন টোটো চালায়। তারা বোধহয় জানেই না এখন আমার মতো বিএ এমএ পাশ করা ছেলেরাই সব টোটো চালক। অনেক সময় এমন এমন ছেলে মেয়েদের যাত্রী হিসেবে পেয়ে যেতাম যারা সবে চাকরি পেয়েছে। বাড়ির লোক অসুস্থ বলে তাদের দেখতে এসে টোটোয় বসে কথায় কথায় যখন বলতো, বাবা আজ 3 দিন ধরে ভর্তি আছেন, একটু দেখে যাওয়ার সময় পর্যন্ত পাই না। সেই কথার পরিপ্রেক্ষিতে হয়তো জিজ্ঞাসা করেছি, সময় পাননি কেন, কি করেন? সে হয়তো বলেছে আইটি সেক্টরে কাজ করি। তখন আমারও মনে হয়েছে চেষ্টা তো আমিও করেছি, কিন্তু পাইনি। 2016 সালে গ্র্যাজুয়েশন করে চাকরির বাজারে ঝাঁপিয়ে পড়েছিলাম। প্রথম প্রথম এনার্জি ভরপুর হয়ে পরপর অনেকগুলো ইন্টারভিউ যেমন দিয়েছি, তেমনি 2017 সালে প্রাথমিকের টেটেও বসেছি। কোনো দিক দিয়ে ভালো খবর না পেয়ে বাড়ির খেয়ে বন্ধুদের সাথে আড্ডার মাত্রা যখন দিন দিন বেড়ে যাচ্ছিল, তখন বাবাই একদিন বলেছিলেন, চাকরির আশায় বসে থেকে সময় নষ্ট না করে ছোটোখাটো একটা ব্যবসা তো করতে পারিস। তাতে তোর হাত খরচটাও যেমন চলে যাবে, তেমনি তোর নিজেরও ভালো লাগবে। তুই আয় করা শুরু করলে বাজারে বসে সবজি বিক্রি করাটা বন্ধ করে দেব। হাঁপানিটার জন্য কষ্ট হয়, এখন আর আগের মতো পেরে উঠি না সেই ভোর রাতে গিয়ে পাইকারি বাজার থেকে সবজি কিনে সারা দিন ধরে বাজারে বসে বিক্রি করতে। ব্যবসা করতে গেলেও তো টাকা লাগবে, সেটাও বাবাকে দিতে হবে। এই চিন্তা করে ভাবলাম একটা চাকরি পেলে সব সমস্যার সমাধান হয়। তাই আশায় বুক বেঁধে আরও 2টো ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো আশা জাগাতে না পেরে শেষে বাবার কথা মতো কী করা যায় সেটা বাড়িতে আর বন্ধুদের সাথে আলোচনা করতে লাগলাম। বাবা বলেছিলেন হাওড়ার মঙ্গলাহাট থেকে জামাকাপড় কিনে এনে বিক্রি করতে, আর বন্ধুরা বলেছিল কিছু টাকা জমা দিয়ে একটা টোটো নিয়ে লাইনে নেমে পড়তে। দুটোই আমার পছন্দ হয়েছিল, কিন্তু মঙ্গলাহাট করতে গেলে রাত জাগতে হবে বলে চাকরির চেষ্টা বন্ধ করে টোটোর লাইনটা পছন্দ করে বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে টোটোর শোরুমের মালিককে সেটা জমা দিয়ে নতুন টোটো নিয়ে নেমে পড়েছিলাম। বছর দেড়েকের মধ্যে টোটো চালিয়ে টোটোর শোরুমের মালিকের টাকা শোধ করে বাবার থেকে নেওয়া টাকাটাও বাবাকে ফেরত দিয়ে সামান্য কিছু জমিয়েছিলাম। সেই সময় বাবা মা ঠিক করলেন ছেলে যখন আয় করছে তখন ওকে গৃহমুখী করতে একটা বিয়ে দেওয়া দরকার। বাবা মায়ের এই ধারণার কারণ আমার সেই আড্ডার নেশা। সারা দিন টোটো চালিয়ে একঘেয়েমি কাটানোর জন্য রাতে বাড়িতে ফিরে টোটোর ব্যাটারিটা চার্জে বসিয়ে নিজে ফ্রেশ হয়ে বাড়ির সামনে মাঠে এসে বন্ধুদের সাথে বসে রাত 12টা 12:30 পর্যন্ত খেলা, রাজনীতি, সিনেমা নিয়ে আড্ডা দিতাম, অথচ বাবা মাকে সময় দিতাম না। সেই কারণেই বাবা মা চাইছিলেন বিয়ে দিয়ে এই আড্ডাটা বন্ধ করতে। মেয়ে দেখাদেখি চলছিল, বাদ সাধল করোনা নামক মহামারী। আমার টোটো বন্ধ হয়ে গেল, বাজারও বন্ধ থাকায় বাবা চুপচাপ ঘরে বসে না থেকে বাড়িঘর পরিষ্কার করতেন আর হাঁপাতেন। মা বা আমি বারণ করলে বাবা বলতেন, আমার বাবার হাতে তিল করে করা বাড়িটায় ঝুল পড়ে অপরিষ্কার হয়ে থাকলে আমার ভালো লাগে না। তাছাড়া বসেই তো আছি, একটু একটু করে বাড়িটা পরিষ্কার করে রাখি, সব স্বাভাবিক হয়ে গেলেই তো তোর বিয়ে দেব। বাড়িতে আমিও বসেছিলাম, কিন্তু একবারও মনে হয়নি বসে থেকে মোবাইল না ঘেঁটে বাড়িটা পরিষ্কার করি। সেদিনের বাবার সেই কথা শুনে যখন বাড়ি পরিষ্কার করায় হাত লাগিয়েছি, তখন বাবাও পাশে এসে হাত লাগিয়েছিলেন। বারণ করা সত্ত্বেও বলেছিলেন বাবা লেবারের কাজ করলেও তিনি চাইতেন আমি লেখাপড়া শিখি, কিন্তু তিনি চাইলেই যে সেটা হবে না সেটা বুঝতে কবছর সময় লেগে গেল। যখন ক্লাস 7-এ পড়ি
তখন বাবা পুকুর কাটার কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে জ্ঞান হারিয়েছিলেন। সঙ্গের লোকেরা হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বাবাকে মৃত বলে ঘোষণা করে। হঠাৎ করে সংসারের একমাত্র আয় করা মানুষটা এইভাবে চলে যাওয়াতে তখন ওই 13 বছর বয়সের ছেলেটার সামনে মাকে নিয়ে বেঁচে থাকার তাগিদে বই খাতা রেখে তরকারির ঝুড়ি মাথায় করে নিয়েছিলাম। লেখাপড়া ছেড়ে এই কাজ করতে হয়েছিল বলে আমার একটা আফসোস ছিল, কিন্তু আজ আমার সেই আফসোসটা আর নেই। আমি স্কুলের গণ্ডি পার হতে পারিনি, তাতে কি হয়েছে? তুই তো পেরেছিস কলেজের গণ্ডি পার হতে, এতেই আমার শান্তি। চাকরি পাসনি বলে কখনো আফসোস করবি না। এমন তো না যে তুই চেষ্টা করিসনি। এখন যে কাজটা করছিস সেটা মন দিয়ে সততার সাথে করে যা। সেই সঙ্গে পারলে কিছু সোশ্যাল কাজও করিস, দেখবি তোর নিজেরও ভালো লাগবে। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম সোশ্যাল কাজ বলতে। বাবা বলেছিলেন, রাস্তাঘাটে চলার সময় যদি কোনো অসহায় বৃদ্ধ বৃদ্ধাকে দেখিস হাঁটতে পারছে না, তাকে কাছাকাছি বাস স্ট্যান্ডে বা স্টেশনে নামিয়ে দিয়ে আসিস। এমনকি রাত বিরেতে হসপিটালে যাওয়ার নাম করে কেউ ডাকলে অবশ্যই যাবি। ভাড়া নিয়ে কখনো বচসা করবি না, কারণ রাত বিরেতে তখনই মানুষ অন্য মানুষের কাছে সাহায্য চায় যখন সে বিপদে পড়ে। তুই যেহেতু টোটো চালাস, তোর পক্ষে এগুলো করা সম্ভব, শুধু একটু মন মানসিকতা থাকার দরকার। তুই এগুলো করলে আমিও মানুষের সাথে বলতে পারবো আমার ছেলে টোটো চালালেও সে এগুলো করে। সেদিন বাবাকে বলেছিলাম, তুমি বলছো যখন সব কিছু স্বাভাবিক হলে হসপিটালের অ্যাম্বুলেন্স ড্রাইভারদের কাছে ফোন নাম্বারটা দিয়ে বলে রাখবো, সেরকম পরিস্থিতি হলে যেন আমাকে ফোন করে। বাবা তখন মুখটা উজ্জ্বল করে বলেছিলেন, তাই করিস, তবে সবার আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আগে তোর বিয়েটা দিয়ে আমি আর তোর মা একটু নিশ্চিন্ত হব। বাবা যেরকমটা ভেবেছিলেন সেরকমটা একদমই হয়নি। পরিস্থিতি আরও দিন দিন খারাপের দিকে গিয়েছিল। জমানো টাকা একটু একটু করে যত কমে যাচ্ছিল, বাবা এবং আমার চিন্তাটা ঠিক ততটাই একটু একটু করে বাড়ছিল। বাজার আস্তে আস্তে খুলে গেলেও 15 দিন পর থেকে সংসারের কথা চিন্তা করে বাবা বাজারে গিয়ে বসতে লাগলেন। ট্রেন বাস সব বন্ধ থাকায় কোনো প্যাসেঞ্জার হতো না। তাছাড়া টোটো নিয়ে বাইরে বেরোলে পুলিশ ঝামেলা করত। কোনোভাবে একটা টাকাও আয় করতে না পারাতে বাবা বাজারে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাজারে বসার 9 দিনের মধ্যে বাবার জ্বর আর কাশি হলো। একে ওনার হাঁপানি ছিল, তার উপর কদিনের জ্বরে একেবারে কাহিল হয়ে পড়লেন। হসপিটাল এলাকায় টোটো চালাই বলে যোগাযোগ করে বাবার পরীক্ষা করিয়ে জানা গেল করোনা পজিটিভ। দেরি না করে হসপিটাল কর্তৃপক্ষ বাবাকে ভর্তি করে নিলেও জুলাই মাসের 14 তারিখে বাবা মারা গেলেন। মনে করলে কষ্ট হয়। বাবাকে বাড়ি থেকে নিয়ে এসে পরীক্ষার পর রিপোর্টে পজিটিভ হলে সেই যে বাবাকে হসপিটাল কর্তৃপক্ষ করোনা ওয়ার্ডে ভর্তি করল, আর বাবার সাথে দেখা হয়নি। অনেক দিন পর বাবার নামে একটা কাগজ পেলাম, তাতে লেখা ছিল বাবা কোভিড-19-এ মারা গেছেন। বাবা যেভাবে মারা গেছেন মা সেটা মেনে নিতে পারেননি। মাঝে মধ্যেই তিনি বাবার বিছানার সামনে এসে বলেন, মানিক, তুই তো তোর বাবাকে হসপিটালে নিয়ে গেলি ডাক্তার দেখাবি বলে, আর ফিরিয়ে আনলি না তো। এ কথার কোনো উত্তর নেই জেনেও মার পাশে দাঁড়িয়ে থেকে সত্যিটা বলতাম, বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। মা তখন বড় বড় চোখ দুটোতে জল ভর্তি করে আমার দিকে শুধু তাকিয়ে থাকতেন। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাস পর্যন্ত করোনার সেই ভয়ঙ্কর কোপ থেকে একটু একটু করে স্বাভাবিক হতে হতে পুজোর আগে রেস্ট্রিক্টেড বাস, ট্রেন, দোকান বাজার খুলতে লাগলো। বাবার মৃত্যুটা চোখের সামনে দেখার পর মায়ের যদি আবার কিছু হয়ে যায় এই ভয়েতে আমি টোটো বার না করে সব সময় মায়ের পাশেই থাকতাম। সময়ের সাথে একটু একটু করে মা যখন স্বাভাবিক হলেন তখন ডিসেম্বর মাস। দীর্ঘদিন বসে থেকে নিজের টাকা, বাবার টাকা প্রায় শেষ। গাড়ি সার্ফ দিয়ে পরিষ্কার করে নিজে স্যানিটাইজ হয়ে বাইরে বেরোতে লাগলাম। করোনার পর থেকে স্ট্যান্ডে টোটোর সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল ভাড়াও। আগে 15 টাকা ছিল, এখন 20 টাকা হয়েছে। আগের মতো এখন আর 12-14 বার আপ ডাউন হয় না, সারাদিনে বড়জোর 6-7 বার হয়, তাও অতি কষ্টে। রবিবার তো 2-3 বারের বেশি হয়ই না। কিছু করার নেই, করোনায় অনেক মানুষ কাজ হারিয়ে একটা করে টোটো কিনে ধরাকড়া করে কোনো না কোনো রুটে নেমে পড়ছে। আমাদের এই রুটেও তো 10 জন নতুন ছেলের সাথে 2টি মেয়েও এখন টোটো চালায়। ভবিষ্যতে এই সংখ্যাটা হয়তো আরও বাড়বে। সেদিন ছিল 2021-এর ফেব্রুয়ারি মাসের রাত।
ঠান্ডাটা মোটামুটি থাকায় জানলা দরজা বন্ধ করে গায়ে একটা পাতলা কম্বল দিয়ে ঘুমোচ্ছিলাম। ফোনের রিংটোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেলে কম্বলটা সরিয়ে পাশের টেবিলে চার্জে বসিয়ে রাখা ফোনটা হাতে নিতে গিয়ে রিংটোনটা বন্ধ হয়ে গেল। আবার কম্বলটা গায়ে দিয়ে মাথাটা বালিশে যেই ঠেকিয়েছি, ফোনটা আবার বেজে উঠল। যথারীতি আবার উঠে ফোনটা ধরার আগে দেখলাম একটা অচেনা নাম্বার, আর রাত তখন 1:15। মনে মনে ভাবলাম, এত রাতে অচেনা নাম্বার থেকে ফোন কে করতে পারে? পরক্ষণেই মনে হলো কোনো মানুষ বিপদে পড়ে ফোন করেনি তো। ফোনটা ধরতেই একজন মহিলা উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলেন, আমার বাবার মনে হচ্ছে স্ট্রোক হয়েছে, আপনি কি আসতে পারবেন? সাথে সাথে বাবার বলা কথা মনে পড়ে যাওয়াতে বললাম, কোথায় যেতে হবে? মেয়েটি ঠিকানা বললে বললাম, জায়গাটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে, যেতে গেলেও তো 15 মিনিট সময় লাগবে, তাছাড়া আমার কিন্তু টোটো। মেয়েটি বলল, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলাম, তারা বলল 2টো গাড়ি আরজি করে গেছে, আর একটা গাড়ি খারাপ হয়ে পড়ে আছে। আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে বলে বলেছিলেন আপনি টোটো চালান। আমার কাছে আর কোনো অপশান না থাকায় আপনাকে ফোন করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আসছি বলে ফোনটা রেখে তৈরি হয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে পেশেন্টকে হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে এসে ভর্তি করে দিয়েছিলাম। পেশেন্ট ভর্তি করে চলে যাব বলে পা বাড়িয়েছি। মেয়েটি এগিয়ে এসে 200 টাকা বাড়িয়ে দিয়ে বলেছিলেন, আর কি দিতে হবে? টাকাটা না নিয়ে তাকে বলেছিলাম, আপনার পেশেন্ট সুস্থ হলে একবার ফোন করে জানাবেন। মেয়েটি টাকাটা হাতে ধরে আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন। আমি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্বিগ্ন পেশেন্ট পার্টিদের দেখতে দেখতে হসপিটালের বাইরে চলে এসেছিলাম। 5 দিন পর বেলার দিকে সেই মহিলা কণ্ঠের মেয়েটি ফোন করে বলেছিলেন, বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাচ্ছি, আপনি কি হসপিটালের গেটের সামনে আসতে পারবেন? তাকে বলেছিলাম, এখন ট্রেন টাইম, আমি স্টেশনে আছি, আপনি স্ট্যান্ড থেকে যে কোনো একটা গাড়ি নিয়ে চলে যান। ভালো লেগেছিল এই ভেবে মেয়েটির বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এরপরেও এরকম ঘটনা 2-4 বার ঘটেছে। মধ্যরাতে ফোন পাওয়া মাত্র যতটা সম্ভব তাড়াতাড়ি সেখানে পৌঁছিয়ে পেশেন্টকে হসপিটালে এনে ভর্তি করে দিয়েছি। আজ 2023। লাইনে কাজ হচ্ছে বলে ট্রেন 2 দিন বন্ধ। স্টেশনে আর যাইনি, এমনিতেই সকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে। স্ট্যান্ডে টোটো অনেক কম, হসপিটাল চত্বরেও লোকজন কম। স্ট্যান্ডের যে দোকান থেকে আমরা সবাই চা খাই, সেই দোকানে বসে আছি। বৃষ্টি মাথায় যদি কোনো প্যাসেঞ্জার এদিক ওদিক যেতে চায়, সেই আশায়। হসপিটাল ছাড়াও এখানে লাইন দিয়ে কটা নার্সিংহোম আর প্যাথোলজি ল্যাব থাকায় মানুষের ভিড় সবসময় লেগেই থাকে। আজ ঝড় বৃষ্টির কারণে অনেকটাই ফাঁকা। 12টা 12:30 বাজে। একজন 50 থেকে 52 বছরের মাঝবয়সী ভদ্রলোক, ধুতি পাঞ্জাবি পরা, প্যাথোলজি ল্যাব থেকে বেরিয়ে এগিয়ে যেতে যেতে ওনার ব্যাগ থেকে কিছু একটা বার করতে গিয়ে পুটুলির মতো বাঁধা একটা কাপড়ের প্যাকেট রাস্তায় পড়ে যায়। দোকানে বসে আছি উদ্দেশ্যহীনভাবে। পথচারী কম বলে ওই মধ্যবয়স্ক ভদ্রলোককেই দেখছিলাম। হঠাৎ নজরে এলো বৃষ্টির মধ্যে পড়ে থাকা পুটুলিটার দিকে। তাড়াতাড়ি উঠে গিয়ে সেটা তুলে নিয়ে নিজের টোটোর মধ্যে বসে রুমাল দিয়ে বাঁধা পুটুলি খুলে দেখি তার মধ্যে 15টা 2000 টাকার নোট। মনে হলো ভদ্রলোকের নিশ্চয়ই কোনো পেশেন্ট ভর্তি আছে। টাকাটা হয়তো উনি সেই কারণেই পাঞ্জাবির পকেটে না রেখে ব্যাগে রেখেছিলেন। ভদ্রলোক যে নার্সিংহোমের মধ্যে ঢুকেছিলেন, আমি সেই নার্সিংহোমের মধ্যে ঢুকে ভদ্রলোককে খুঁজতে খুঁজতে দোতলায় একটা ডাক্তারের কেবিনের সামনে দেখি উনি দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে ভদ্রলোককে বললাম, ভালো আছেন? ভদ্রলোক আমার মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে বললেন, আমি কি আপনাকে চিনি? হেসে বললাম, না স্যার, আপনি আমাকে চেনেন না। পকেটের মধ্যে থাকা ওনার রুমাল দিয়ে বাঁধা পুটুলিটা বার করে ওনার সামনে ধরে বললাম, এটা আপনি চেনেন? ভদ্রলোক তাড়াতাড়ি নিজের ব্যাগ ভালো করে দেখে একটু অবাক চোখেই আমার দিকে তাকিয়ে বললেন, এটা কোথায় পেলেন? ভদ্রলোকের হাতে টাকার পুটুলিটা দিয়ে বললাম, দেখে নিন ঠিক আছে কি না। ভদ্রলোক বললেন, আমার স্ত্রীর গলব্লাডার স্টোন অপারেশন হবে কাল সকালে। ডাক্তারবাবু বলেছিলেন আজ টাকাটা জমা করতে। ব্যাংক থেকে টাকাটা তুলে যেহেতু পাঞ্জাবি পরি, তাই পকেটে না রেখে রুমালে মুড়িয়ে ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছিলাম জমা করব বলে। কখন পড়ে গেছে টের পাইনি বলে আমার কাঁধের উপর হাত রেখে মুখটা করুণ করে বললেন, আজ যদি টাকাটা জমা না দিতে পারতাম তাহলে আমার স্ত্রীর অপারেশনটা হতো না, উনি যন্ত্রণায় কষ্ট পেতেন।
ঠিক আছে, আপনি ডাক্তারবাবুর সাথে আগে কথা বলে টাকাটা জমা করে দিন বলে আমি যখন চলে আসছি, দেখি ভদ্রলোক এগিয়ে এসে বললেন, আপনি আমার এত বড় উপকার করলেন, আপনাকে অন্তত একটু মিষ্টি খাওয়াই। দাঁড়িয়ে হেসে বললাম, আপনার স্ত্রী সুস্থ হলে অবশ্যই খাবো। আমি অটো স্ট্যান্ডেই থাকি, অটো চালাই, আমার নাম মানিক। সিঁড়ি দিয়ে নামার আগে একবার ঘাড় ঘুরিয়ে দেখি ভদ্রলোক আমার দিকে তাকিয়ে আছেন। 1 সপ্তাহ পরে দুপুরে বাড়িতে খেতে এসে দেখি প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। 3 দিনের মধ্যে বনলতা প্রাইমারি স্কুলে জয়েন করতে হবে। খুব অবাক লাগলো। 17 সালে যে পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষার ডাক 23 সালে পেলাম বলে। মাকে খবরটা বলতেই মা আনন্দে কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা দেখে যেতে পারল না। আমি বাবার ছবির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে মনে মনে বললাম, তুমি বলতে না মানুষের সাথে সৎ আচরণ করতে, আজ হয়তো তারই প্রতিফলন এই চাকরি। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।